দক্ষের কি কি দক্ষতা রয়েছে সেটা আপনাদেরকে চলুন ছোট করে একবার দেখিয়ে দিই যে কিরকম কাজ করতে সক্ষম এই দক্ষ। মূলত ওজনটা ধরে নিন, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দক্ষ মূলত কতটা দক্ষ আপনাদেরকে জানাই, প্রায় 113 কেজি মতো ওজন হয় এই দক্ষের। চলুন পরপর দেখাচ্ছি। ডিআরডিও তৈরি করা সন্ত্রাস দমনকারী রোবট, যেটা আমরা আগেও বলছিলাম আপনাদেরকে। আর কি এই দক্ষ সম্বন্ধে জানতে পারা যাচ্ছে আপনাদেরকে পরপর দেখাই। আর এই যে দক্ষ, এর 113 কেজি ওজন হয় প্রায়, এখানেই শেষ নয়। এই দক্ষ আবার সিঁড়ি দিয়ে চলতে পারে। দেখুন ছবিটা দেখুন কিরম, চাকার গায়ে আরও একটা জিনিস আছে, কিছুটা ট্যাঙ্কের মতো। আপনারা যারা দেখে থাকেন তারা বুঝতে পারবেন, এই ট্যাঙ্ক হওয়ার কারণে সে আবার সিঁড়ি দিয়েও গড়গড়িয়ে চলতে পারে, এরকম একটি ক্ষমতা আছে। আরও একটা বিশেষ গুণ আছে, বিস্ফোরক উদ্ধার করা তো মূলত কাজ, দেখতে ছোটখাটো হলে কি হবে, কাজটা অনেক বড় করে। ডিআরডিও তৈরি করা এই রোবোটিক ডিভাইসটি, এই যন্ত্রটি কোনো ঝুপড়িতে বোমা লুকানো থাক বা বিস্ফোরক লুকানো থাক অথবা মাটির নিচে, যেখানেই থাক না কেন টেনে এনে বার করবে, কোথাও থেকে ছাড় পাওয়া যাবে না, নিস্তার নেই, সেটা প্রমাণ হলো। এই দেখুন আরও একটা বিষয়, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, প্রায় 100 মিটার থেকে 500 মিটার অবধি রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। তারপর স্ক্যানার আছে এখানে, এবং এক্সরেও রয়েছে। অসাধারণ কিছু কর্মক্ষমতা রয়েছে দক্ষের। তারপর কি আছে, বোমা অস্ত্র সবকিছু নিষ্ক্রিয় করতে পারে, অর্থাৎ শুধু যে বেরিয়ে করতে পারছে তা নয়, নিষ্ক্রিয় করে দিতে পারছে, এবং সেটা করাও হয়েছে আজকে সন্দেশখালীতে। তারপর আর কি করতে দক্ষ, প্রয়োজনে সিঁড়ি চড়তে পারে, যেটা আপনাদেরকে আগেও বলছিলাম। তার পাশাপাশি এর আবার 3D কোয়ালিটির ক্যামেরাও রয়েছে, এখানেই শেষ নয়, আজকাল তো 3D যুগ, 3D কোয়ালিটির ক্যামেরা রয়েছে এই দক্ষের কাছে। তো এতগুলো গুণ নিয়ে দক্ষ দাঁড়িয়ে রয়েছে। এই দক্ষকেই এনএসজি কর্তাদের নিয়ে আসতে হলো একেবারে সন্দেশখালীর মাটিতে, এবং সেখান থেকে বিস্ফোরক উদ্ধার হলো। এই হচ্ছে দক্ষের দক্ষতা, কিন্তু আমাদের রাজ্যের পুলিশ কিছুই পারেনি। বুঝতেই পারছেন কেন আমরা বলছি সন্দেশখালীতে দক্ষযজ্ঞের কথা সবাই জানেন। দক্ষযজ্ঞে যে ধুন্ধুমার ঘটেছিল সে সবাই জানেন, পৌরাণিক সেই রেফারেন্স রয়েছে। কিন্তু সন্দেশখালীতে আজকে দক্ষ নামের যে যন্ত্রকে নিয়ে এনএসজির বাহিনী পৌঁছেছে, সেই দক্ষকে নিয়ে কখন যেতে হয়, পরিস্থিতি কতটা সিরিয়াস হলে, পরিস্থিতি কতটা উদ্বেগজনক হলে, সেইটা এই যন্ত্রের কার্যকারিতা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এই মুহূর্তে একবার আমরা নজর রাখবো সরাসরি সন্দেশখালীর দিকে, ওই আগরহাটির দিকে। আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার আগরহাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। অর্ণব, সন্দেশখালীতে এই মুহূর্তে তুমি রয়েছো, তুমি সকাল থেকে দেখছো সেখানে সিবিআই প্রথমে তল্লাশি চালাচ্ছিল, তারপরে সেখানে এনএসজির বাহিনী ঢুকেছে, এবং এটা নজিরবিহীন। গোটা বাংলায় এইভাবে এনএসজির এত বিপুল সাজ সরঞ্জাম এবং প্রস্তুতি নিয়ে নামা, এটা কোনোদিন বাংলার মানুষ দেখেনি। এখন আমরা যতটা খবর পাচ্ছি যে যেসব এক্সপ্লোসিভস, যেসব বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেগুলোকে ডিফিউজ করা হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ চোখের সামনে এবং কি খবর আসছে? তুমি সরেজমিনে রয়েছো, তুমি জানাও। একবার দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক আগরহাটি গ্রাম পঞ্চায়েতের যে মল্লিকপাড়া সেখানে, এবং আমি দেখাতে বলবো পার্থকে একবার, যে সার দিয়ে কিন্তু যে এনএসজির যে গাড়িগুলি, সেই গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে করিয়ে রাখা হয়েছে, এবং এই পয়েন্টের আগে কিন্তু কোনোভাবেই কাউকে অ্যালাউ করা হচ্ছে না। এবং যে গাড়িটি এই মুহূর্তে আমার এই পাশে রয়েছে, সেই গাড়িটি কিন্তু মূলত স্নিফার ডগ যে দুটি নিয়ে আসা হয়েছিল তাদের গাড়ি, এবং তাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু এই গাড়িতে তুলে দেওয়া হয়েছে, কারণ দুপুর থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে তল্লাশি অভিযানে তারা অংশ নিয়েছিল। এবং সামনে যদি দেখা যায়, সামনে একটি এনএসজির অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, তার পিছনে এনএসজির যে বিশেষ গাড়িগুলো হয় সেগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং দূরের যে অংশটি আমি দেখাতে বলবো, যেখানে আলো দেখা যাচ্ছে, সেই যে একটি সাবস্টেশন রয়েছে, ঠিক তার উল্টো দিকে কিন্তু একের পর এক যে বোমগুলি রয়েছে সেগুলোকে কিন্তু ডিফিউজ করা হয়েছে। এর মধ্যেই কিন্তু 4টে বোম, সেগুলোকে কিন্তু ডিফিউজ করবার যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু শোনা গেছে, এবং তারপরে ডিফিউজ করবার পর, অর্থাৎ ব্লাস্টের পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 6 থেকে 7খানা গাড়ি সেখানে এসে উপস্থিত রয়েছে, এবং প্রচুর আলো জ্বলছে, বম ডিফিউজ করা হচ্ছে। তোমায় ধন্যবাদ অর্ণব, সাবধানে থাকবে এবং পরিস্থিতির উপর নজরও রাখবে। আবারও ফিরবো তো তোমার কাছে পরবর্তী সময়। দেখলেন তো সন্দেশখালীর ছবিটা, কি ভয়ঙ্কর অবস্থা এই সন্দেশখালীতে। কিন্তু মনে না একটা প্রশ্ন জাগে, জানেন তো, যে এই বাংলার মাটিতে সন্দেশখালীতে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে এনএসজি কর্তারা চলে এলেন, একটা রোবোটিক ডিভাইস চলে এলো দক্ষ, যাকে বাংলার মানুষ কোনোদিন দেখেইনি। হতবাক করা কাণ্ড প্রথমত, এবং দ্বিতীয়ত এত অত্যাধুনিক যন্ত্রের ব্যবহারের প্রয়োজনীয়তা পড়লে সন্দেশখালীর মাটিতে। আমরা প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে কি বলছেন তার অভিজ্ঞতা থেকে শুনুন।
মুম্বাই হামলার সঙ্গে সন্দেশখালীর এই ঘটনাটাকে আমরা যদি এক করে দিই সেটা ভুল হবে। মুম্বাই হামলা পাকিস্তান থেকে এসে 8-10 সন্ত্রাসবাদী মুম্বাইতে আক্রমণ করেছিল, কিন্তু সন্দেশখালী ব্যাপারটা আলাদা। সন্দেশখালীতে সরাসরি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে বাইরে থেকে কেউ এসছে সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা বেরোবে। সন্ত্রাসবাদের জন্য, দেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য সেখানে এক্সপ্লোসিভ এককাঠা করা হচ্ছে, যেটা শুনলাম ভয়ঙ্কর, যে গ্লক পিস্তল পাওয়া গেছে। অত্যাধুনিক বেলজিয়ান এই যে অস্ত্র গ্লক পিস্তল পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্রগুলোর মধ্যে একজন, সেটা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম এলাকায়। তো বোঝাই যাচ্ছে, যেটা আমরা বারবার বলেছি, যে অস্ত্র পাচারকারী থেকে শুরু করে সন্ত্রাসবাদী সংগঠন সবার সঙ্গে সরাসরি যোগ সাজস রয়েছে এই শেখ শাহজাহানের, আর তাকে সরাসরি প্রত্যক্ষভাবে মদত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভায় উনি দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সাপোর্ট করেছেন। আপনারা শুনলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর ব্যাখ্যা, এবং তিনি স্পষ্টভাবে জানালেন যে কতটা উদ্বেগজনক এটা জাতীয় নিরাপত্তার জন্য, এবং কিভাবে আন্তর্জাতিক পাচার চক্র, অস্ত্র পাচার চক্র এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে সেটাও তিনি ব্যাখ্যা করছিলেন। একটা প্রতিবেদন, আমি পুরনো প্রতিবেদন আপনাদের দেখিয়ে দেবো। তার কারণ আমরা এর আগেও ওই অঞ্চলে সুন্দরবনের আড়াল বেয়ে বিভিন্ন নদীপথ এবং খাড়ি বেয়ে কীভাবে বাংলাদেশ যাতায়াত করা যায় সেই ছবি আমি নিজেই ওই অঞ্চলে গিয়ে হাতানিয়া দোয়ানিয়া নদীর বুক থেকে তুলে ধরেছিলাম। কি ওখানে যারা লঞ্চ চালান, যারা জাহাজ চালান, যারা বোট চালান, তারা কি বলছেন, তাদের সবার মুখস্থ ওই রুটটা কিভাবে বাংলাদেশ যাতায়াত করা যায় বিভিন্ন নদী, খাড়ি এবং জঙ্গলের আড়াল বেয়ে। কি বলেছিলেন তারা সেদিন একবার দেখে নেব। যখন বঙ্গোপসাগরে কোনো জাহাজ থেকে মাল খালাস করা হচ্ছে, ধরুন কোনো বার্জে, সেই বার্জ মুড়িগঙ্গা হয়ে হাতানিয়া দোয়ানিয়া হয়ে যদি বাংলাদেশের দিকে যায়, তাহলে সেই রুটটা কি হবে? কোন রুট গেলে সবচেয়ে শর্টকাট হতে পারে? আমাদের এই নামখানা দিয়ে হাতানিয়া দোয়ানিয়া হয়ে সপ্তমুখী নদী, তারপর পড়বে আপনার ঠাকুরন নদী, মাতলা নদী হয়ে একদম বেরিয়ে যাবে হিঙ্গলগঞ্জ, রায়মঙ্গল নদী দিয়ে বেরিয়ে চলে যাবে একদম হিঙ্গলগঞ্জ, বাংলাদেশের বর্ডারে চলে যাবে। এইটাই হচ্ছে আমাদের এখানে শর্ট রুট। প্রতিদিন কি পরিমাণ যাতায়াত করে, মানে আপনারা তো সারাক্ষণই এর সঙ্গে যুক্ত, রোজ কত সংখ্যক জাহাজ এখানে যায়? পরিমাণে জাহাজ এখানে যাতায়াত করে 20-30 খানা তো পার ডে যাতায়াত করে, মানে বাংলাদেশ থেকে আসছে এবং যাচ্ছে, আসছে এবং যাচ্ছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া এবং রোহিত গণের সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। দেখলেন আমাদের সেই প্রতিবেদন, এবং দেখলেন ওই নদীতে যারা লঞ্চ চালান, যারা স্টিমার চালান, বোট চালান, তাদের মুখস্থ যে কোন নদী বেয়ে কোথায় যাওয়া যায়। তার মুখে একটা নদীর নাম শুনছিলেন রায়মঙ্গল, যে রায়মঙ্গল নদী বেয়ে শেষ পর্যন্ত কিভাবে বাংলাদেশে ঢোকা যায়। একবার আপনাদের সেই ম্যাপটা দেখিয়ে দিচ্ছি যে সন্দেশখালীর অবস্থানটা কোথায়, আর কিভাবে সন্দেশখালী থেকে নদীপথে জঙ্গলের আড়াল বেয়ে বাংলাদেশে যাওয়া অত্যন্ত সহজ একটা বিষয়। সন্দেশখালীর অবস্থান দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ পূর্ব প্রান্তে, এইখানে পুরো নদী এবং খাড়ি দিয়ে ঘেরা একটা অঞ্চল, এবং এর থেকে সীমান্তের দূরত্ব কতটুকু কম। এই লাল অংশ এটা পশ্চিমবঙ্গ, আর এই সবুজ অংশ এটা বাংলাদেশ, বুঝতেই পারছেন। এবং সন্দেশখালী থেকে বেরিয়ে আসা নদী এইভাবে সীমান্ত বেয়ে একেবারে রায়মঙ্গল নদী কিন্তু বয়েছে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, সেই সীমান্ত বরাবর রায়মঙ্গল নদী প্রবাহিত। সন্দেশখালী থেকে দু একটা নদী বেয়ে একবার রায়মঙ্গলে পড়তে পারলেই কেল্লা ফতে, কারণ ওই নদী দীর্ঘ পথ সীমান্ত বরাবর বয়ে এসে পড়ছে বঙ্গোপসাগরের জলে। এইটা ফলে সৃজিতা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সন্দেশখালী থেকে যদি কেউ বেআইনি অস্ত্র পাচার করতে চান, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে চান, তাহলে ওই নদী, জল, জঙ্গল বেয়ে কিভাবে তারা সেটা সহজেই করতে পারেন। সবই তো বোঝা যাচ্ছে ঈশানদেব, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। সন্দেশখালীতে যখন কার্যত দক্ষযজ্ঞ চলছে, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? গতকালই তমলুকে ছিলেন প্রচার সভাতে, তিনি বলছেন সন্দেশখালী ভালো আছে, কিছু একটা সমস্যা হয়েছিল কিন্তু অফিসাররা গিয়ে সব ঠিক করে দিয়েছে। তিনি বলে দিয়েছেন অফিসাররা সব ঠিক করে দিয়েছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এটাকে কি জেগে ঘুমানো বলে? কি বলেছেন তিনি শুনুন। আপনি সন্দেশখালী নিয়ে কথা বলেন, আমার মা বোনেরা ওখানে ভালো আছে। যদি কারো কোনো প্রবলেম হতো আমাকে জানাতো, আমাকে জানায়নি। কিন্তু যখন আমি সংবাদপত্র মারফত জানতে পেরেছি, আমরা সরকারি অফিসারদের দিয়ে ওদের যা প্রবলেম ছিল সেগুলো করে দিয়েছি।
শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও বলছিলেন সন্দেশখালীতে নাকি কিচ্ছু ঘটেনি। রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন আজকের এই ছবি দেখার পর শুনবো। আয়ুব গাজীর কাছেও পাবেন মিনাখাতে, আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে, শকত মোল্লার জীবনতলার ওখানেও পাবেন, ফলতাতে গেলে জাহাঙ্গীরের কাছেও পাবেন। সিবিআই দেখেছি, ইডি দেখেছি, এনআইএ দেখেছি, আজকে এনএসজি দেখলাম। আর বাকি থাকলো কি? বাকি থাকলো আর্মি দেখা। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে।